স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে হলে অবস্থান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সকাল 10টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেন, তবে এই সময়ের মধ্যে হল ত্যাগ না করায় জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কমিটি। বৈঠকে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ বহাল রাখার সিদ্ধান্ত হয়। পরে হল প্রভোস্টরা নিজ নিজ হলে গিয়ে হল ছাড়তে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন, তবে শিক্ষার্থীরা জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে তাদের এই মুহূর্তে হলে থাকা ছাড়া কোনো বিকল্প নেই। না, হল ছাড়বো না, কারণ প্রথমেই আমাদের নিরাপত্তার ইস্যু আছে। আমরাই হল ছাড়া এখন কোথায় যাব? প্রশাসনকে অবশ্যই আমাদের এই দিকটা দেখতে হবে। স্থায়ীভাবে সুরাহা করা দরকার তাদের সাথে। আর ওইদিকে যারা আছে তারা কিন্তু এখনো নিরাপদ। আমি নিজেই ওইদিকে থাকতাম। আমি পৌঁছে দিয়েছি সিদ্ধান্ত। এখন ওরা ম্যাচিউরড, ওরা যেটা ভালো মনে করে সেটা ওরা বুঝবে। তবে আমাদের কর্তব্য ছিল বিশ্ববিদ্যালয় সরকারের ম্যাচটা পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি। যেহেতু তারা নিরাপদ মনে করছে না, যেহেতু গেরুয়াতে একটি গ্রামবাসীর সঙ্গে এখানকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছে। সেই ঘটনায় কিন্তু একটি মামলা হলেও কিন্তু আসলে মূল আসামি যাদেরকে নাম করা হবে তাদেরকে আসলে বাদ দেওয়া হয়েছে। এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে এবং হল প্রভোস্ট এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছে এবং হল ছেড়ে যাওয়ার জন্য। আপনি ক্যামেরার মাধ্যমে একটু দেখছেন যে তারা আলোচনা করছে এবং তাদেরকে অনুরোধ করা হচ্ছে আসলে তারা হল ছেড়ে যাবে কিনা সেই বিষয় নিয়ে। আমি একটু এই হলের যে হল প্রভোস্ট রয়েছে, আমি স্যারের সঙ্গে একটু সরাসরি কথা বলতে চাই। স্যার, এই মুহূর্তে আপনারা তো এই মুহূর্তে দেখছেন যে অনেক শিক্ষার্থী এখানে রয়েছে, তারা আসলে নিরাপত্তার কথা ভেবে কোথায় থাকবে তাদের কথা আসলে বিবেচনা করবেন কিনা? না 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 না, ঠিক আছে, আমরা আসছি মাত্র, ছাত্রের সাথে আমরা কথা বলবো। প্রশাসন থেকে একটা মেসেজ এবং প্রপোজ কমিটির সবার যে মেসেজটা কনভে করার জন্য এসেছি। আমরা কনভে করে আমরা আবার মিটিংয়ে চলে যাব। তারা তো বলছে হল ছাড়বে না। না, আমরা কথা বলে দেখি, আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলিনি এখন, আমরা বলছি এখন তারা কথা বলে তাদের মতটা কি সেটা নিয়ে আমরা পরবর্তী মিটিংয়ে বসবো। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। আপনারা তো হলে উঠেছেন, হল ছেড়ে যাবেন কিনা? এই মুহূর্তে আমরা যাইতে চাচ্ছি না। আমি নিজেও বিগত কয়েক মাস ধরে গেরুয়াতে ছিলাম, সেখানে থাকা অবস্থায় আমার নিরাপত্তাহীনতা বর্তমানে আমি এই মুহূর্তেও আমার জিনিসপত্র আনার জন্য গেছিলাম। গেরুয়ার যে অবস্থা, সেখানকার স্থানীয় ব্যক্তিবর্গ এবং দুই একজনের চাহানি দেখেই বোঝা যাচ্ছে এবং কিছু বাকবিতণ্ডা বা তাড়াতাড়ি করতেছে এবং এখনও আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এই মুহূর্তে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দায়িত্ব না নেয়, আমাদের প্রভোস্ট কমিটির স্যাররা যদি দায়িত্ব না নেয়, তাহলে আমরা অসহায় হয়ে পড়বো। আমার বাবা আমাকে এই মুহূর্তে কোনোদিনও ফেলে দিতে পারতো না। আমার স্যাররা যদি আমাকে ফেলে দেয়, তাহলে আমি এই মুহূর্তে কোথায় যাবো? স্যার, আপনারা যদি এই ব্যবস্থা না করেন তাহলে আমরা থাকতে পারবো না। সো আমি একটাই দাবি জানাবো, যে কয়েকদিন আছি আমি হলের মধ্যেই থাকবো। যদি আমাকে যাই করা হোক, আমাকে হল থেকে করুক। আমার বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যা করবে করুক। বাইরের কোনো স্থানীয় প্রোপাগান্ডা গুন্ডা পান্ডা এসে আমাকে একটা হাত দিবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমার স্যাররা যদি আমাকে কাটে মারে, আমাকে জেলে দেয়, আমি সেটা মেনে নিতে প্রস্তুত। গেরুয়ার একটা ছোট্ট পিচ্ছি 10 বছরের ছেলে যখন আমাকে হাত আঙ্গুল তুলে কথা বলবে, আমি এটা মেনে নিতে অপ্রস্তুত। কারণ আমার স্যাররা আমাকে মারতে পারে, কাটতে পারে, আমাকে যা কিছু করতে পারে, সেটা তাদের দায়িত্ব আছে। কিন্তু বাইরে আমি থাকতে নারাজ এবং আমি যতদিন থাকবো, আমি আমার ভাই ব্রাদার সহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত যে আমরা এখানেই থাকবো। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, একজন শিক্ষার্থীর কথা শুনেছিলেন, তারা আসলে স্পষ্টভাবে বলেছে এবং তাদের দাবি সম্পর্কেও তারা বলেছে। এবং এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে অর্থের কাছে। অর্থী, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী নাজমুল হুদা আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন। এদিকে প্রক্টরের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে গতকাল থেকে তারা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করে। আজ দুপুরে বিক্ষোভ কর্মসূচি চলাকালে প্রক্টর তাদের সাথে কথা বলেন। প্রক্টরের আশ্বাসের প্রেক্ষিতে আপাতত তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন। আমার মনে হয় সরকার তো বাইরের লোক নয়, কারণ তাদের শিক্ষার্থীদের ব্যাপার তাদের চিন্তা ভাবনা আছে। আমার মনে হয় সরকার একটা ব্যাপারে চিন্তা ভাবনা করবেন, আর সরকার যখনই একটা বলবেন বিশ্ববিদ্যালয়, আমরা তখনই খুলে দেব। এই বিষয়ে আরো জানবো সহকর্মী কাজী শাহেদের কাছ থেকে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। শাহেদ, শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে, এর কারণটা আসলে কি?
ধন্যবাদ অর্থী। কিছুক্ষণ আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলছিলেন 24 তারিখে এখানে প্রগতিশীল শিক্ষক সমাজের যে ভোটটি আছে এর ভোটের পরে 25 তারিখে তারা বসবেন এবং বসে সরকারের কাছে তারা একটি দাবি দিবেন যে কিভাবে ক্যাম্পাস খোলা যায়। তাতে আশ্বস্ত হয়ে আপাতত শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি ছিল সেটি স্থগিত করেছে। আমরা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই তারা কেন এই কর্মসূচিটি স্থগিত করলেন, আপনার কাছে একটু জানতে চাই। আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনারা প্রফেসরের সঙ্গে কথা বললেন, আপনারা আপনাদের কর্মসূচি স্থগিত করেছেন, কেন করলেন, কোন দাবির প্রেক্ষিতে করলেন? আসলে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা যে আন্দোলনটা করছিলাম সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে সেই আন্দোলনের দাবিটা ছিল আমাদের হল এবং ক্যাম্পাস অনতিবিলম্বে খুলে দিতে হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। তো আজকে আমাদের সাথে প্রক্টর স্যার এবং আমাদের প্রশাসন স্যাররা এসে আমাদের সাথে কথা বললেন এবং আমরা এটাও জানি যে আগামীকালকে 23 তারিখ ইউজিসি মিটিং বসবে এবং যে কোনো একটা যৌক্তিক সিদ্ধান্ত আমরা আশাবাদী। আচ্ছা, যৌক্তিক সিদ্ধান্ত যদি আসে আমরা আশাবাদী, যদি যৌক্তিক সিদ্ধান্ত আসে তবুও আমরা 25 তারিখ অর্থাৎ 24 তারিখে আমাদের এখানে মিটিং আছে স্যারদের বা মিটিং নির্বাচন আছে, তারপরে আমরা 25 তারিখে আমরা এসে যদি যৌক্তিক সিদ্ধান্ত হয় এবং আমাদের হল ক্যাম্পাসে ঢোকার মতো পরিবেশ সৃষ্টি করে সরকার কর্তৃক নির্দেশনা আসলে আমাদের প্রশাসন যদি ব্যবস্থা করে তাহলে আমরা ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানিয়ে আমরা প্রেস ব্রিফিং করব। আর যদি যৌক্তিক কোনো সিদ্ধান্ত না আসে 23 তারিখ 24 তারিখ 25 তারিখ 11টার মধ্যে, তাহলে 11টা 12টার দিকে যখন আমরা এইভাবে আমরা একত্রিত হয়ে আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের কর্মসূচিটা এমন হবে যে ফেব্রুয়ারির মধ্যে যদি ক্যাম্পাস খুলে তো খুললো, না হলে আমাদের দাবি থাকবে, আমাদের চাওয়া থাকবে এবং জোরালো দাবি থাকবে যে আমরা 1 মার্চ থেকে 1 তারিখ থেকে হলে ঢুকতে চাই। আপনাদের সঙ্গে কথা বললো প্রক্টর, আপনাকে কি উনি শ্রদ্ধেয় শিক্ষক প্রক্টর স্যার আমাদের যেটা আশ্বাস দিলেন সেটা হচ্ছে যে 23 তারিখে হচ্ছে যে ইউজিসি কর্তৃক মিটিং বসবে, বসার পরে 24 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ সিদ্ধান্ত নেবে একটা, তারপরে অভ্যন্তরীণ একটা সিদ্ধান্ত নেবে যে কি করবে না করবে, তারপরে তিনি জানাবেন যে আসলে কি হবে না হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা যেটি বলছেন যে আপাতত প্রক্টরের আশ্বাসে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছেন। ফেব্রুয়ারির মধ্যে যদি ক্যাম্পাস খোলে তাহলে তারা সরকারকে ধন্যবাদ জানাবেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাবেন, অন্যথায় তারা তাদের কর্মসূচি ঘোষণা করবেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি অর্থী স্টুডিওতে আপনার কাছে। কাজী শাহেদ, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কাজী শাহেদ যুক্ত হয়েছিলেন। সাংবাদিক বোরহান নিহতের প্রতিবাদে পাল্টাপাল্টি প্রতিবাদ কর্মসূচি ঘিরে কোম্পানিগঞ্জে 144 ধারা জারি করেছে প্রশাসন। আর এদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। নোয়াখালী থেকে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, সাংবাদিক বোরহান হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কেন কোনো মামলা হয়নি? ধন্যবাদ। অথই আপনাকে জানিয়ে রাখি যে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাদ্দিকের মৃত্যুকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানিগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। আওয়ামী লীগের দুই গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় উত্তপ্ত হয়েছে ওই এলাকা। প্রশাসনের পক্ষ থেকে 144 ধারা জারি করেছে। 144 ধারা জারির মধ্যে আব্দুল কাদের মির্জা সেখানে সহবাস করার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে। তো আসলে সাংবাদিকের নিহত ঘটনায় দুদিন পরেও এখনো মামলা হয়নি। এই বিষয়ে সাংবাদিকেরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করছেন। আমরা এই বিষয়ে কথা বলবো নোয়াখালী একজন সিনিয়র সাংবাদিক আবু নাসের মঞ্জুর সাথে। আচ্ছা, মূলত হচ্ছে যে আমরা গতকাল থেকেই নোয়াখালীর সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে, এটি একটি নির্মম নিষ্ঠুর ঘটনা এবং বিভৎস ঘটনাও বটে। নোয়াখালীতেই প্রথম কোনো সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালন করে, যেখানেই অন্যায় অনিয়ম, যেখানেই রাজনৈতিক দলের সভা সমাবেশ, সেখানে সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালন করা স্বাভাবিক বিষয়। কিন্তু এভাবে তাকে গুলি করে হত্যা করা বা মৃত্যুর ঘটনা, এটি প্রথম। এটি আমাদেরকে সবাইকে বিস্মিত করেছে, মর্মাহত করেছে, ক্ষুব্ধ করেছে। আমরা সে কারণে জেলা সাংবাদিকরা এখানে গণমাধ্যম কর্মীরা গতকালকে মানববন্ধন করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি। আজকে নোয়াখালীর সাংবাদিকরা সন্ধ্যায় এই প্রেস ক্লাবে আমরা সমবেত হব। সেখান থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দর সাথে আলাপ আলোচনা ক্রমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এর আগে জানিয়ে রাখতে চাই, আমরা ইতিমধ্যে প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি যে 24 ঘন্টার মধ্যে মুজাক্কিরের হত্যাকারী যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তো 24 ঘন্টা কিছুক্ষণের মধ্যে পার হয়ে যাবে। এই 24 ঘন্টা পার হয়ে গেলে আমাদের পরবর্তী কর্মসূচি কি সেটি আমরা আজকে নির্ধারণ করব। আপনি শুনছেন আমাদের নোয়াখালী সিনিয়র সাংবাদিক আবু নাসের মঞ্জু থেকে। আসলে তারা আজকে বিকেলে একটি আলটিমেটাম দিয়েছেন এবং প্রশাসনের দিক থেকে এখন পর্যন্ত মামলা হয়নি। তবে মামলা করলে ওরা ব্যবস্থা নেবে। তবে এই বিষয়টা দেখছেন। তো এই ছিল
অতি নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আকবর হোসেন সোহাগ আমাদের সঙ্গে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন। সোহাগ, যাচ্ছি অন্য খবরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি, এভাবেই বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের রাজনীতির সূতিকাগার ডাকসু একসময় মানুষের অধিকার আদায় বিশেষ ভূমিকা রাখলেও সরকারি হস্তক্ষেপে তা আজ বিলীন হয়েছে। আরো জানাচ্ছেন তৌহিদ শান্ত। জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে 1985 এবং 1986 সালে দুইবার দায়িত্ব পান শামসুজ্জামান দুদু। 1996 সালের সমালোচিত 15 ফেব্রুয়ারি নির্বাচনে ষষ্ঠ জাতীয় সংসদে সদস্য হন। একই বছরের 12 জুনের নির্বাচনে সপ্তম সংসদেও সংসদ সদস্য নির্বাচিত হন চুয়াডাঙ্গা থেকে। বাংলাদেশ সেনাবাহিনীর বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলছেন, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আসলে বঙ্গবন্ধুর ডাকেই অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। পুরা মার্চ মাসে জনাব শেখ মুজিবুর রহমান শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য বারবার ইয়া খান এবং তার সরকারের সঙ্গে আলোচনা করলেন। একটা সময় স্বাধীনতার কথাই বলতে হলো। শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কালুরঘাট বেতার থেকে আমরা স্বাধীনতার ঘোষণা শুনতে পেলাম। বাঙালি জাতির অধিকার ফেরাতেই বঙ্গবন্ধু জীবনে বহুবার জেল খেটেছেন বলছেন ছাত্রদলের সাবেক এই সভাপতি। তিনি ক্যান্টনমেন্টে বিচারের মুখোমুখি হচ্ছেন কেন? তিনি গণতন্ত্রের পক্ষে লড়াই করছিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 70 নির্বাচনে অর্জন করার পরও কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবকে ক্ষমতা দেওয়া হলো না, আওয়ামী লীগের হাতে ক্ষমতা ছাড়া হলো না। এদেশের মানুষ কিন্তু বিদ্রোহ করে বসল। শহীদ জিয়া রহমান, চট্টগ্রাম আই রিভোল্ট, মুক্তিযোদ্ধাদের মধ্য থেকেই এইসব উপাধিতে ভূষিত করা হয়েছিল। এটা তৎকালীন সরকার এবং সরকার প্রধান হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবই দিয়েছিলেন। যদিও তিনি মনে করেন স্বাধীন বাংলাদেশে ডাকসুর দ্বিতীয় নির্বাচনে শুরু হয় ক্ষমতাসীনদের হস্তক্ষেপ। ডাকসুর প্রথম নির্বাচনের পরে দ্বিতীয় নির্বাচন, সেখানে কিন্তু প্রতিপক্ষের বিজয়কে স্বাভাবিকভাবে না মেনে নেওয়ার মানসিকতা থেকে ব্যালট বাক্স ছিনতাই করা হয়। এখান থেকে শুরু হলো আমাদের সরকারি দলের যে নগ্ন হামলা গণতন্ত্রের উপরে। শামসুজ্জামান দুদু বলছেন, রাজনৈতিক সংকট সমাধানে সরকার এবং বিরোধী পক্ষ উভয়কেই নমনীয় হয়ে এগোতে হবে। এক্ষেত্রে সরকারি দলের দায়িত্বই বেশি। কোনো কারণে যদি গণতন্ত্রকে আমরা তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনার ধাক্কা সামলে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের পোশাক খাত, তখন আবারও ইউরোপ আমেরিকার বাজার থেকে অর্ডার বাতিলের তালিকায় নাম উঠেছে বাংলাদেশের। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে ফের চ্যালেঞ্জে পড়েছেন পোশাক খাতের ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় 30% কম অর্ডার পাওয়ায় ব্যবসায়ীদের পাশাপাশি কাজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন এই খাতের লাখ লাখ পোশাক শ্রমিকও। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রাজধানীর উত্তরার দক্ষিণখানের একটি কারখানার চিত্র এটি, যেখান থেকে তৈরি পোশাক যায় ইউরোপ আমেরিকার বাজারে। কারখানার মালিক জানান, স্বাভাবিক সময়ে 2500 শ্রমিক কাজ করলেও করোনার প্রভাবে খুব একটা অর্ডার না আসায় এখন কাজ করছেন 1200 কর্মী। গেল 2 মাস আগেও কিছু অর্ডার পেয়েছেন, কিন্তু তাও বাতিল হচ্ছে এখন। এমনকি করোনার শুরুতে তার অন্য আরেকটি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মোটামুটি একটা নর্মাল লাইফে ফেরত আসছিলাম, বাট তার ভিতরে আবার এই সেকেন্ড ওয়েভটা আমাদের সকল হিসাবকে এলোমেলো করে দিল। আমাদের দ্বিতীয়বারও কনফার্ম অর্ডার থেকে প্রায় 10% অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, এবং যেই সব অর্ডারগুলোকে নিয়ে আমরা আলাপ চলছিল, আমাদের প্রাইস নেগোশিয়েট করতেছিলাম, সেগুলো অনেকগুলোই কাস্টমার আমাদের হোল্ড করে দিচ্ছে। দেশের অন্য পোশাক কারখানার অবস্থাও একই রকম। ফলে শুধু ব্যবসায়ীরা না, কাজ না থাকায় অনিশ্চয়তায় পড়েছেন লাখ লাখ পোশাক শ্রমিকও। করোনাকালীন আমাদের অবস্থা খুব খারাপ ছিল, পেটেরিতে কাজ ছিল না। বাড়তি টাকা পাইতাম, তাহলে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারতাম। আমরা চাই বিদেশ থেকে ভালো কাজ আসুক, ভালো অর্ডার আসুক, আমাদের ওভারটাইম হোক, ওটি হোক। পোশাক তৈরি ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ বলছে, গেল 2019-20 অর্থ বছরে দেশের সবচেয়ে বড় এই রপ্তানি খাতে আয় হয়েছে $34 বিলিয়ন। কিন্তু করোনার প্রভাবে চলতি অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে $29 বিলিয়ন। ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, আমেরিকা, সেগুলো দেশে কিন্তু লকডাউন এখনো আছে।
কিন্তু তারা কিন্তু আমাদের বাইরে অবজার্ভ করছে, তারা কিন্তু অর্ডারগুলো ছাড়ছে না। এবং আমাদের আগে যেগুলো হাতে অর্ডার ছিল সেগুলো আমরা আস্তে আস্তে করছি এবং সবগুলো ফ্যাক্টরি সবগুলো লাইনে চলছে না। করোনা মহামারীর শুরুতে সরকার রপ্তানি খাতে 5,000 কোটি টাকা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেও ক্ষতি কাটিয়ে না উঠতেই ফের চ্যালেঞ্জে পড়েছে পোশাক খাত। তবে বিশ্বব্যাপী কোভিড-19 ভ্যাকসিন কার্যক্রম শুরু হয় আশাবাদী এই খাতের ব্যবসায়ীরা। দেশের অন্তত 50 লাখ মানুষের জীবন ও জীবিকা নির্ভর করে পোশাক শিল্পের উপর। তবে রপ্তানিকারকরা বলছেন গত বছরের তুলনায় প্রায় 30 ভাগ কম অর্ডার পেয়েছেন তারা। কবে নাগাদ এই পোশাক শিল্প তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সম্পূর্ণই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন বেলা 12টার সংবাদ। চট্টগ্রামে 16 কিলোমিটার দীর্ঘ লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। এরই মধ্যে 42% কাজ শেষ হয়েছে। 1 থেকে 1.5 বছরের মধ্যে বন্দরনগরীর সবচেয়ে বড় এই উড়াল সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সিডিএর প্রধান প্রকৌশলী। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের বহদ্দারহাট এবং মুরাদপুর ফ্লাইওভার নির্মাণের পর এবং লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এগিয়ে চলছে পুরোদমে। পতেঙ্গা থেকে সল্টগোলা পর্যন্ত 8 কিলোমিটার অংশে বসছে 200 পিলার, বসানো হচ্ছে গার্ডারও। সিডিএর দাবি এরই মধ্যে 42% নির্মাণ কাজ শেষ হয়েছে। ইতিমধ্যেই আমরা 42% কাজ আমরা শেষ করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা আমাদের এই কাজটা সম্পন্ন করতে পারবো। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য তীব্র যানজটে যাত্রী ভোগান্তি বাড়লেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে সুফল পাবেন এমনটা প্রত্যাশা চট্টগ্রামবাসীর। সুবিধা অনেক কিছু, এই যে ইপিজেডের যানজটটা কমবে। এক্সপ্রেস রোড চালু হলে আমাদের যে যাতায়াতের ব্যবস্থার অনেক সহজতর হবে। তাহলে আবার হয়ে গেলে যানজট থাকবে না। অন্যদিকে নগর বিশ্লেষকরা বলছেন পরিকল্পিত নকশায় এলিভেটেড হলে সুফল পাবেন নগরবাসী। এই ধরনের প্রকল্পগুলো অত্যন্ত সতর্কতার সাথে বাস্তবায়ন করা উচিত এবং এমনভাবে করা উচিত যে শতভাগ সেখানে ট্রান্সপারেন্সি রেখেই প্রশ্নের ঊর্ধ্বের থেকে যেন প্রকল্পগুলো বাস্তবায়িত হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত হলেও পুরোপুরি কাজ শেষ হতে আরও সময় বাড়াতে আবেদন করার কথা জানিয়েছেন সিডিএ কর্তৃপক্ষ। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সাম্প্রতিক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন চলছে বিএনপি কার্যালয়ে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিস্মিত ও ক্ষুব্ধ সভা অনতিবিলম্বে হয়রানিমূলক ও অমানবিক এই গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জোর দাবি জানায়। একই সাথে সভা ওই একই হাস্যকর হয়রানিমূলক মামলায় দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায়। সভায় রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে কুক্ষিগত ও কলুষিতকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের তথ্য গবেষণা উপকমিটিতে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে সদস্য নিয়োগ করায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, একটি সাংবিধানিক পদের অধিকারীকে দলের পদে নিযুক্ত করা দেশের ইতিহাসে একটি নতুন ঘটনা এবং নিঃসন্দেহক্রমে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়কে নগ্ন দলীয়করণের অপচেষ্টা ও একটি অত্যন্ত মন্দ দৃষ্টান্ত। রাজনৈতিক বিবেচনায় কোনো কোনো সাংবিধানিক পদে দলীয় সমর্থক কাউকে নিয়োগ করার দৃষ্টান্ত থাকলেও কোনো সাংবিধানিক পদাধিকারীকে দলীয় পদে নিযুক্ত করার ঘটনা 1975-এর বাকশালের কমিটি গঠনের পর আর ঘটেনি।
জনগণের অর্থে যাদের বেতন ভাতা পরিশোধিত হয় তাদের কারো কোনো বিশেষ রাজনৈতিক দলের শক্তি ও সামর্থ্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হওয়া বা করা শুধু অন্যায় নয়, অনৈতিকও বটে। বিএনপি দৃঢ়ভাবে মনে করে যে দেশের বিচার বিভাগের ভাবমূর্তি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদের নিরপেক্ষতা যাতে প্রশ্নবিদ্ধ না হয় তার নিশ্চিত। দর্শক, বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন চলছিল, আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর মতিঝিলে খাস জমি উদ্ধারে অভিযান চলছে, সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, অভিযানের বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? অর্থ অভিযানটি কিন্তু শুরু হয়েছে বেলা 12টা 15 এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে এটি কিন্তু সৌদিয়া পরিবহন এই জায়গাটি অবৈধভাবে দখল করে রেখেছে এবং তাদের কিছু বাস আছে। এছাড়া এখানে 31টি ঘর আছে যে ঘরগুলো অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল এবং মতিঝিলের যে সহকারী ভূমি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হচ্ছে এবং 2017 সাল থেকে এই জায়গাটা দখল করে রাখা হচ্ছিল। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। এই জায়গাটা যে উচ্ছেদ করা হবে আপনাদেরকে আগে জানানো হয়েছিল এবং সরকারি জায়গায় আপনারা ঘর দখল বাড়ি নির্মাণ করে কেমন ছিলেন? জানাশোনা থেকে আমরা শুনছি, সবাই আমরা হুনিয়ানি করছি। মনে করেন আমাকে ইপনের সময় দেওয়া গরিব মানুষ, আমরা কই যাবো আমরা মালিক আছে, মালিক হয়ে গেছে, আপনারা টেনশন করবেন না, তাকে নিয়ে মামলা হইতেছে। আমরা বাংলা যেটি শুনছিলেন আসলে তারা দীর্ঘদিন এই জায়গাটা বাস করছে এবং তারা যেটি বলছে যে তাদেরকে আগে থেকে জানানো হয় নাই, যার কারণে হয়েছে যে তারা এই জায়গাটা যে খালি করবে সেইটি করতে পারেনি। অর্থী লাবণী, ধন্যবাদ আপনাকে। রাজধানীর মতিঝিলে আসলে অভিযান চলছে জমি উদ্ধারে, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদা লাবণী। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত বেলা 12টার সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হাজারো মানুষের উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো মিয়ানমারের বিক্ষোভকারী তরুণীর মৃতদেহ। রোববার খাইনের অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্রদ্ধা জানাতে হাজার হাজার মানুষ রাস্তার পাশে জড়ো হয়। এ সময় অনেকে 3 আঙ্গুল উঁচিয়ে তাকে স্যালুট জানায়। দেশটির সামরিক সরকার বিক্ষোভকারীদের একটি সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলি চালালে খাইন গুলিবিদ্ধ হন। এরপর 10 দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যান। সামরিক সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। এদিকে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে নিজেদের সরব অবস্থান তুলে ধরেছে। প্রধান প্রধান শহরগুলোতে অব্যাহত রয়েছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। হিমালয় এলাকার বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ভারত ও চীন। রোববার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্যানগং সো লেক অঞ্চল থেকে দেশ দুটি তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। সম্প্রতি ওই সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিলে দুই দেশের সম্পর্ক হুমকিতে পড়ে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সমস্যা মেটাতে শনিবার ভারত এবং চীনের 16 ঘন্টার বৈঠকের পর বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সেনা প্রত্যাহার সম্পন্ন করা হয় বলে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে গেল জুনে সীমান্তে সংঘর্ষের ফলে 24 জন সেনা নিহত হয়। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। 2021 সালের জানুয়ারিতে ভিয়েতনামের মোট বৈদেশিক বাণিজ্য $5,500 কোটি পৌঁছেছে। এর মধ্যে জানুয়ারিতে দেশটির রপ্তানি গেল বছরের একই সময়ের তুলনায় 55% বৃদ্ধি পেয়েছে। দেশটির আমদানি ও রপ্তানি বিভাগের তথ্য অনুযায়ী মোবাইল ফোন, কম্পিউটার এবং ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং কাঠ ও কাঠজাতীয় পণ্য বেশি অবদান রেখেছে। মোবাইল ফোনের রপ্তানি 126% বেড়ে $610 কোটি, কম্পিউটার এবং ইলেকট্রনিক যন্ত্রাংশের রপ্তানি 46% বেড়ে $390 কোটি এবং কাঠ ও কাঠজাতীয় পণ্যের রপ্তানি 59% বেড়ে $134 কোটি পৌঁছেছে। এছাড়া করোনা মহামারীর প্রভাব সত্ত্বেও
কৃষি, বনজ এবং জলজ পণ্য রপ্তানি বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জন্য বিসিবির সঙ্গে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা এখনো ঘোষণা করা হয়নি। আজ এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আর এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ বণিক। পার্থ, সাকিবের বিষয়ে সিদ্ধান্ত কখন হতে পারে, আপনার কাছে কি তথ্য রয়েছে? যেমনটা বলছিলেন যে কেন্দ্রীয় চুক্তির বিষয়টি, আমরা জানি যে গত বছর যে কেন্দ্রীয় চুক্তিতে 17 জনকে রাখা হয়, এই বছর যেহেতু গত 10টা মাস আসলে কোনো ধরনের আন্তর্জাতিক সিরিজ হয়নি, বাংলাদেশের এই 10 মাস পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হয়েছে, তো আসলে এই জানুয়ারি থেকে যে আমরা কেন্দ্রীয় চুক্তির কথাটা শুনতে পাওয়ার কথা ছিল, সেই কেন্দ্রীয় চুক্তি হয়নি। তো এটা এবার হওয়ার কথা রয়েছে। আজকে একটা সিদ্ধান্ত আসতে পারে কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকবেন, কারা বাদ পড়ছেন। গত বছর তো আমরা দেখেছিলাম যে 5টা ক্যাটাগরিতে ক্রিকেটারদেরকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। আর বলছিলেন সাকিবের কথা, সাকিব আসলে সাদা বলের চুক্তিতে তিনি তো আছেনই, তবে লাল বলের চুক্তিতে তিনি থাকবেন কিনা, অর্থাৎ টেস্টে তিনি থাকবেন কিনা, এই বিষয়ে একটা সিদ্ধান্ত আজকে আসতে পারে। আজকে বোর্ড মিটিং নয়, তবে নির্বাচক এবং বোর্ড পরিচালকরা রয়েছেন যারা উত্তর, তাদের মধ্যে একটা মিটিং হবে বোর্ড সভাপতির সাথে। সেই মিটিংয়ে আজকে একটা সিদ্ধান্ত আসতে পারে। আর একটু আগে জাতীয় দলের ক্রিকেটারদের ফটো সেশন হয়েছে, যারা আগামীকাল নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবে 3 ম্যাচ ওয়ানডে আর 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর মিরপুর থেকে। ধন্যবাদ পার্থ। মিরপুর থেকে পার্থ বণিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।